গুমটা একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল, পদ্ধতিগতভাবে এটা করা হতো। প্রধান নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে, কখনো ফুল অজ্ঞান করে ওখানে মেরে ফেলা হতো, অথবা হালকা অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে তাকে ডিটেনশন সেন্টারগুলোতে নেওয়া হতো। ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, সেইটা ভিকটিমদের যৌনাঙ্গে ক্লিপ দিয়ে বিদ্যুতায়িত করে এই মেশিনটা স্টার্ট করা হতো। টর্চার করতে করতে কোনো বন্দী মারা গেছে, নিয়ে যাওয়া হয়েছে, তার লাশ হয়তো রেল লাইনে নিয়ে ফেলে দিয়েছে। ২৪-এর এই আন্দোলনের আগেও আমরা প্রচুর রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, রাজনৈতিক গুমের শিকার হতে দেখেছি অনেকে ফিরে এসেছে, অনেকে ফিরে আসতে পারেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও আপনাদের কাছে অনেকগুলো কেস স্টাডি রয়েছে যেগুলো আপনারা দেখেছেন, বা তদন্ত যেগুলো এসেছে, আপনি চিফ প্রসিকিউটর হিসেবে নিশ্চয়ই সেগুলো জানেন। আমরা একটু শুনতে চাই কেমন ছিল সেই সময়গুলো, বা আসামিদের জীবনেই বা কী ঘটেছে, কতটুকু আপনারা পেয়েছেন বা কতটুকুই জনগণকে জানাতে পারছেন। দেখুন, ১৭ বছরে যে মানবতা বিরোধী অপরাধ, বিশেষ করে গুম, ক্রসফায়ার এবং বিচার বহির্ভূত যে হত্যাকাণ্ড, এটা মহাকাব্যিক। একটা টকশোতে এই কাহিনীর সব কিছু বলা সম্ভব নয়। গুমের যে ভয়াবহতাটা ছিল, আমার কাছে আফসোস লাগে যে বাংলাদেশের মিডিয়া এটাকে সঠিকভাবে কিন্তু এখন পর্যন্ত উপস্থাপন করতে পারেনি। এটার যে ব্যাপ্তি, এটার যে গভীরতা, এটার যে বিষাদ সিন্ধু সম এর যে শোক ও গাথা, সেগুলো উঠে আসেনি। দেখুন, গুম বিষয়ক যে কমিশন ছিল, সেখানে হাজার হাজার অভিযোগ জমা পড়েছিল এবং তারা হাজার হাজার সাক্ষী নিয়েছেন। যারা ভিকটিম, তাদের বক্তব্য যেমন নিয়েছেন, ফিরে আসা ভিকটিমদের তাদের পরিবারবর্গের সাক্ষ্য নিয়েছেন, তেমনি যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এবং যে সমস্ত সংস্থা এই অপরাধগুলোর সাথে সম্পৃক্ত ছিল, তাদের ব্যাপারে ব্যাপকভাবে তারা জবানবন্দি নিয়েছেন এবং সেখান থেকে তারা তথ্য উদ্ঘাটন করেছেন। 3টা রিপোর্ট তারা দিয়েছেন, প্রথম অন্তর্বর্তীকালীন রিপোর্ট, দ্বিতীয় অন্তর্বর্তীকালীন রিপোর্ট এবং চূড়ান্ত রিপোর্ট। এই 3টা রিপোর্টে তারা কিন্তু এই গুমের ভয়াবহতা ভালোভাবে তুলে ধরেছেন, কিন্তু সেটা মিডিয়াতে রিফ্লেক্টেড হয়নি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওই হাজার হাজার অভিযোগের মধ্য থেকে কয়েকশো অভিযোগের ব্যাপারে তদন্ত রিপোর্ট দিয়েছে এবং সেগুলোর বিচার, 3টা মামলার বিচার চলছে। এখানে অনেক ভিকটিম এবং অনেক আসামি রয়েছে। এখানে আমরা যেটা দেখেছি যে এই গুমের বিষয়ে, গুমটা একটা সিস্টেমে পরিণত করা হয়েছিল, পদ্ধতিগতভাবে এটা করা হতো। প্রধান নির্দেশ আসতো শেখ হাসিনার কাছ থেকে, যে তার নির্দেশ ছিল যারাই রাজনীতিতে তার জন্য হুমকি হয়ে উঠবে অথবা কথা বলে তার সরকারকে বিব্রত করবে, সেরকম লোকদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য। সেই নির্দেশটা তিনি দিতেন তার প্রধান যে নিরাপত্তা উপদেষ্টা ছিল, সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, তাকে দিতেন। এবং তারিক আহমেদ সিদ্দিকী যেহেতু নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, তিনি বিভিন্ন বাহিনীর উপর তার কর্তৃত্ব ছিল, বিশেষ করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, পুলিশের বিভিন্ন সংস্থা এবং টু সাম এক্সটেন্ট ডিজিএফআইয়ের কিছু কিছু ক্ষেত্রে। এই সমস্ত জায়গায় তার নির্দেশে এই মানুষগুলোকে প্রথমে মনিটর করা হতো। মোবাইল এনটিএমসি বলে যে প্রতিষ্ঠা করা হয়েছিল, এটা আগে এনএমসি নাম ছিল, সেটার তত্ত্বাবধানে জিয়াউল হাসানের প্রধান ভূমিকা ছিল। উনি যখন র্যাব ইন্টেলিজেন্সের ডাইরেক্টর ছিলেন সেই সময় থেকে। তো প্রথম যেটা করা হতো যে মনিটর করা হতো, যে এই যাকে গ্রেপ্তার করা হবে বা যাকে গুম করা হবে তাকে মনিটর করে আইডেন্টিফাই করা হতো কোন সময়টায় তাকে পিক আপ করাটা সহজ। তারপরে একটা পিক আপ টিম যেত, এই পিক আপ টিম সাদা পোশাকে যেত। এই পিক আপ টিম কখনো র্যাব, কখনো ডিবি, কখনো এনএসআই, কখনো ডিজিএফআই, বিভিন্ন ইউনিটের লোকেরা কিন্তু তাদেরকে কিডন্যাপটা করতো। করেই রাস্তার থেকে হোক, বাসা থেকে হোক, এত দ্রুততার সাথে তাকে তুলে নেওয়া হতো যে রাস্তায় যদি পাশে কেউ থাকতো, সে আসলে বুঝতে পারতো না যে এখানে কী হয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে তাকে উঠিয়ে নিয়ে মাইক্রোবাসে তোলার পরেই প্রথমে যেটা হতো, তাকে হাত পা বেঁধে ফেলা হতো, চোখ বেঁধে ফেলা হতো। যে সমস্ত আসামিকে হত্যা করা হতো, আমরা যেগুলো প্রমাণ পেয়েছি, যে অনেক ক্ষেত্রেই গাড়ির ভেতরেই হাতুড়ি, বড় লোহার হাতুড়ি থাকতো, মাথায় আঘাত করে তাকে মেরে ফেলা হতো। আর যদি সেভাবে না মারা হতো তাহলে তাকে ইনজেকশন দেওয়া হতো, অ্যানেস্থেসিয়া জাতীয় ইনজেকশন, চেতনানাশক। কখনো ফুল অজ্ঞান করে ওখানে মেরে ফেলা হতো, অথবা হালকা অ্যানেস্থেসিয়া দিয়ে তাকে অজ্ঞান করে তারপরে তাকে ডিটেনশন সেন্টারগুলোতে নেওয়া হতো, সেখানে জিজ্ঞাসাবাদ করা, টর্চার করা, পরবর্তী পদক্ষেপ নেওয়া হতো। কখনো কখনো গাড়িতে তুলেই ব্যাটারি চালিত ইলেকট্রোকিউট করার যন্ত্র ছিল, তাকে তারা বলস মেশিন বলতো, সেইটা ভিকটিমদের যৌনাঙ্গে ক্লিপ দিয়ে বিদ্যুতায়িত করে এই মেশিনটা স্টার্ট করা হতো। ফলে এই বিদ্যুতায়িত করার কাজটা গাড়ির মধ্যেই শুরু হতো। এরপরে তাকে বিভিন্ন শহরের বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে তাদের সেন্টারে নিয়ে যেত, যাতে সে বুঝতে না পারে যে আসলে কোথায় তাকে আনা হয়েছে। সেখানে নিয়ে গিয়ে যে রুমে তাকে রাখা হতো, দেখা গেলো সেখানে 8 বছর তাকে বেঁধে রাখা হয়েছে। এবং সেখানে বেঁধে রাখার যে বিষয়টা, ভিকটিমদের জবানবন্দি যারা কোর্টে দিয়েছেন, তাদের জবানবন্দি যদি আপনি ফলো করেন, যে একটা
কোনো রকম ভেন্টিলেশনের ব্যবস্থা ছাড়া একটা রুম, যেটার ছাদ দেয়াল সব কিছুই হয়তো কালো রং করা, সেখানেও আবার হাত পা বেঁধে রাখতো, চোখ বেঁধে রাখতো। খাবারের প্রয়োজন হলে খাবারের টাইম এসে তারা দরজার নিচ দিয়ে তাকে খাবার দিত। তারপরে চিকিৎসার প্রয়োজন হলে ওখানেই ডাক্তারকে আনা হতো, কোনো দিন বাইরে বের করা হতো না। দিন না রাত বোঝা যেত না, বলা হতো না, তারিখ বলা হতো না, দিন বলা হতো না, কোথায় আছে সেটা বলা হতো না। আবার জিজ্ঞাসাবাদের জন্য টর্চার রুম ছিল, সেখানে ডেডিকেটেড টর্চার রুমে, সেখানে ইলেকট্রিকিউট করার মতো ব্যবস্থা ছিল, ঝুলিয়ে মারা হতো। তারপরে হাত পায়ের নখ তুলে ফেলার ব্যবস্থা ছিল, দেয়ালে উল্টো করে ঝুলানো হতো। আবার দেয়ালের মধ্যে বীভৎস ছবি টাঙিয়ে রাখা হতো, যে পেট কেটে ফেলা হয়েছে, নাড়ি ভুড়ি বের করে ফেলা হয়েছে, চোখ তুলে ফেলা হয়েছে, এরকম বীভৎস ছবি দেখে তাদের ভয় দেখানো হতো যে যদি তোমরা কথা আমাদের শেখানোর জবানবন্দি না দাও, তোমাদেরকে এই একই পরিণতি বহন করতে হবে। এগুলোর এই বীভৎসতার স্টোরি লম্বা অনেক, সারা রাত ধরে তারা টর্চার করতে হয়। তো আপনি পাশের রুমে একজন বন্দী আছে, সে সারা রাত ধরে শুনতে পাচ্ছে যে পাশের রুমে একজন বয়স্ক মানুষ শিশুর মতো চিৎকার করছে, তাকে মারা হচ্ছে। ভোর রাতের দিকে তাকে ফেলে চলে যেত। এভাবে প্রতি রাত, দিনের পর দিন, মাসের পর মাস এরকম চলেছে। সেখান থেকে টর্চার করতে করতে কোনো বন্দী মারা গেছে, নিয়ে যাওয়া হয়েছে, তার লাশ হয়তো রেল লাইনে নিয়ে ফেলে দিয়েছে। আমরা প্রমাণ পেয়েছি যে টর্চার করার পরে মেরে ফেলেছে, তারপরে লাশটাকে রাতের বেলায় গাড়ির ভেতরে উঠিয়ে নিয়ে একটা রেল লাইনের পাশে গিয়ে রেল লাইনের উপরে লাশটা রাখতো, ট্রেন আসতো, টুকরা টুকরা হয়ে যেত, তারপর ওখান থেকে করে চলে আসতো। আপনাদের মনে থাকবার কথা, 2011 থেকে 2013 এই সময়টাতে ঢাকা টঙ্গী বা ঢাকা রাজশাহীর এই রেল লাইনের দুপাশে অনেক খণ্ডিত লাশের সন্ধান পাওয়া যেত, ট্রেনে কাটা পড়া মানুষের সন্ধান পাওয়া যেত, যেগুলোর কোনো পরিচয় পাওয়া যেত না। আমরা যতটুকু বুঝতে পেরেছি এগুলো ছিল ওই সেই সমস্ত যাদেরকে উঠিয়ে নেওয়া হয়েছিল গুমের ভিকটিমদের, এবং আমাদের সাক্ষ্য প্রমাণে সেটা। তো যাদেরকে টর্চার করার পরে হয়তো কিছুদিন পরে কাউকে অস্ত্র, বিস্ফোরক, সন্ত্রাসবাদী মামলা দেওয়া হতো। মামলাগুলোর প্যাটার্ন ছিল একই রকম, যে কয়েকটা কমন মামলা, সন্ত্রাসবাদী জঙ্গি মামলা দিত, অথবা অস্ত্র মামলা, বিস্ফোরক মামলা। এই মামলার বাইরে কোনো মামলা ছিল না। এরা ছিল সৌভাগ্যবান, মামলা দিয়ে চালান দিয়েছে, কিন্তু যাদেরকে ফেরত দেয়নি তারা তো ওখানে বন্দিই ছিলেন। আর যাদেরকে মেরে ফেলা হয়েছে সেগুলোকে ওখানেই হত্যা করা হতো, অথবা জীবিত অবস্থায় হাত পা বেঁধে তাদেরকে গাড়িতে করে, কয়েকটা স্পট ছিল তাদের হত্যা করার জন্য। একটা ছিল আমাদের শীতলক্ষ্যা নদী, সেখানে নারায়ণগঞ্জে একটা স্পটে তাদেরকে নেওয়া হতো। তারপরে ট্রলারে করে শীতলক্ষ্যা নদীর মধ্যে নিয়ে গিয়ে ট্রলারের উপরে পাটাতনে তুলে তাদেরকে মাথায় যে জমটুপি পরানো থাকতো সেটা খুলে মাথায় গুলি করে পেটটা ফেলে দিয়ে, নাড়ি ঘুড়িটা ফেলে দিয়ে সিমেন্টের ব্যাগ বেঁধে ফেলে দেওয়া হতো। আরেকটা ছিল বরিশালের চরদুয়ানি বলে একটা ঘাট আছে, চরদুয়ানি খালের পাড়ে, সেখানে নিয়ে গিয়ে সেখানে র্যাব 7-এর অফিসে তাদেরকে রাখা হতো। ওখান থেকে তাদেরকে রাতের বেলায় ট্রলারে তুলে চরদুয়ানি খাল বেয়ে গিয়ে বলেশ্বর নদীতে, এবং বলেশ্বর নদীর থেকে সমুদ্রের মোহনায়, সেখানে যাওয়ার সময় আবার ওশানোগ্রাফির উপরে তাদের পড়াশোনা থাকতো, যে জোয়ার কতক্ষণ থাকবে, ভাটা কখন আসবে, এগুলো হিসাব করা হতো। সেই জোয়ার ভাটা মেপে কতক্ষণ তাদেরকে যেতে হবে, ট্রাভেল করতে হবে, কত দূরে তারা যাবেন, সেখানে নিয়ে গিয়ে পাটাতন থেকে খোলের ভেতরে বন্দীদেরকে রাখা হতো, যেখানে মাছ রাখে, বরফ রাখে, ওখান থেকে বের করতে একজন করে বের করে মাথায় গুলি করতো, পেট কেটে দিত, সিমেন্টের ব্যাগ বেঁধে পানিতে ফেলে দিত। এইভাবে শত শত মানুষকে গত 17 বছরে, অর্থাৎ আওয়ামী আমলে 17 বছরে হত্যা করা হয়েছে। গুমের শিকার হয়ে যেসব মানুষ ফেরত আসেনি তাদের পরিণতি হয়েছে এই সমস্ত নদীতে, এটা আমরা নিশ্চিত হয়েছি। এবং এই ব্যাপারে যারা ওই নৌকার যারা মাঝি ছিল, ট্রলার যাদেরকে বছরের পর বছর ওই ট্রলারে ব্যবহার করা হয়েছে, তাদের সাক্ষ্য, ওই ঘাটের যারা ছিল যেখানে তাদেরকে উঠানো হতো তাদেরকে সাক্ষ্য প্রমাণ, এগুলো পাওয়া গেছে। আবার কখনো কখনো হয়তো ঢাকা সিলেটের মহাসড়কে নিয়ে যাওয়া হতো, সেখানে গিয়ে রাতের বেলায় কোনো ব্রিজ বা খাল পেলে সেখানে গাড়ি থামিয়ে একজনকে গুলি করে ফেলে দিত। দেখা গেল 2 দিন পরে পত্রিকায় নিউজ হয়েছে যে অমুক নদীতে একটা অজ্ঞাতনামা গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। এই যে গুমের ভয়াবহতা, এবং এর বাইরে যেগুলো আপনারা অভিযোগ করেছে, ফিরে না আসা মানুষের সব সংখ্যা কিন্তু সরকারি পরিসংখ্যানে নাই। কারণ অনেক পরিবার ভয়ে কখনো অভিযোগই করেনি বা বলেই নেই যে আমার পরিবারের এই সদস্যটা মিসিং। এত বেশি আতঙ্কগ্রস্ত করেছে। যারা ফিরে এসেছে তাদের বর্ণনা থেকে এটা বোঝা যায় যে কী পরিমাণ ভয়াবহতার মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়েছে। এই যে ভয়াবহ চিত্র, এইটা বাংলাদেশে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রীয় সিদ্ধান্তে, রাষ্ট্রের প্রধান ব্যক্তির সিদ্ধান্তে, এবং একটা বিভিন্ন ফোর্সের একটা অংশকে এই কাজের জন্য একটা পদ্ধতিগতভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই যে গুমের বিষয়টা ছিল, যেটাকে আমরা বলি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক, এবং এটা ছিল ডাইরেক্টেড অ্যাগেনস্ট এনি সিভিলিয়ান পপুলেশন বা একটা রাজনৈতিক গোষ্ঠী যারা বিরোধী দল, তাদের বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে।